1975 সালে বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল পরপর তিনটি গুরুত্বপূর্ণ সেনা বিদ্রোহ। প্রথমটি 15ই আগস্ট, দ্বিতীয়টি 3রা নভেম্বর এবং তৃতীয়টি 7ই নভেম্বর 1975। সুপ্রিয় শ্রোতাগণ, লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ রচিত তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা গ্রন্থটির আজকে 7ই নভেম্বর 1975-এর ঐতিহাসিক সিপাহী জনতার বিদ্রোহের কথা। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে সংগঠিত হল ঐতিহাসিক সেপাই বিদ্রোহ। স্থান ছিল ঢাকা ক্যান্টনমেন্ট। প্রচণ্ড গোলাগুলি, চিৎকার আর হট্টগোলের মধ্য দিয়ে উন্মোচিত হল শতাব্দীর এক ঐতিহাসিক মুহূর্ত। রেড টেপ অফিসারদের দাপটে শিহরিত আধুনিক পেশাদার সেনাবাহিনীতে বর্তমান যুগেও যে ভয়াবহ সিপাই বিদ্রোহ ঘটতে পারে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, অথচ সেদিন তাই ঘটে গিয়েছিল। সিপাইদের পদভারে প্রকম্পিত ঢাকা ক্যান্টনমেন্ট, অফিসাররা ভয়ে কম্পমান। 1857 সালের 29শে মার্চ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল এই উপমহাদেশের প্রথম সিপাই বিদ্রোহ। কলকাতার ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল বিদ্রোহের প্রথম অগ্নিস্ফুলিঙ্গ। তারপর তা ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে, দিল্লি, আগ্রা, লখনৌ, মিরাট, কানপুর সর্বত্র। বিদ্রোহী সিপাহীরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে দিল্লির সিংহাসনে বসাতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয় তাদের সেই অভ্যুত্থান। ফাঁসির কাষ্ঠে ঝুলে প্রাণ বলি দেয় শত শত সৈনিক। শতাব্দীর ব্যবধানে এই উপমহাদেশে সংগঠিত হল দ্বিতীয় সেপাই বিদ্রোহ 7ই নভেম্বর 1975 সালে। ঢাকা সেনানিবাসে পুনরাবৃত্তি হল ইতিহাসের আরেকটি রক্তাক্ত অধ্যায়। 1857 সালের সেপাই বিদ্রোহে সেপাইরা মোটেই লাভবান হয়নি, বরং ফাঁসির বেদিতে বলি দিতে হয়েছিল বহু প্রাণ। 1975 সালের সেপাই বিদ্রোহ সেপাইরা খুব বেশি একটা লাভবান হয়নি, তবে একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়েই তার উত্থান। রাত 12টা। সুবেদার মেজর আনিসুল হকের ইঙ্গিতে 2 ফিল্ড রেজিমেন্টের লাইন থেকে একটি ট্রেসার বুলেট আগুনের ফুলকি ছড়িয়ে অন্ধকার ভেদ করে আকাশে উঠে পড়ে। এটাই ছিল সংকেত। ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে 38 LLA রেজিমেন্ট প্রচণ্ড শব্দে আকাশে এক গান ফায়ার করে তার জবাব দিল। ব্যাস, আর যায় কোথায়? সারা ক্যান্টনমেন্টের ভেতর বাইরে চতুর্দিক থেকে হাজার হাজার বুলেট ছুটে গেল আকাশে। শুরু হল উপমহাদেশের দ্বিতীয় সেপাই বিদ্রোহ। এক মুহূর্তেই অন্ধকারের আবরণে ঘুমিয়ে থাকা ঢাকা ক্যান্টনমেন্ট সচল হয়ে ওঠে। চারিদিকে বুলেট আর বুলেট, ফায়ার আর ফায়ার। আলোয় আলোয় আলোকিত হয়ে উঠল সারা ক্যান্টনমেন্ট। আমি ঘুমিয়েছিলাম। স্ত্রীর ধাক্কায় চমকে উঠলাম। বারান্দায় দাঁড়িয়ে দেখি অদ্ভুত কাণ্ড। চারিদিকে গুলি আর গুলি, দূরে চতুর্দিকে মানুষের উল্লাস আর চিৎকার ধ্বনি। আলোর ছটায় আকাশ লালে লাল। আমার বুঝতে বাকি রইল না, এটাই সেই প্রত্যাশিত সেনা অভ্যুত্থান, যার পদধ্বনি আমরা গত কদিন ধরেই শুনতে পাচ্ছিলাম। এটা ছিল 3 মাসের ব্যবধানে ঢাকা সেনানিবাসে তৃতীয় সেনা অভ্যুত্থান। চতুর্দিকে অবিরাম গোলাগুলি আর চিৎকার ধ্বনি। অবস্থা ভালো করে পরখ করার জন্যে আমি হামাগুড়ি দিয়ে দোতলার উঁচু ছাদে উঠলাম। লক্ষ্য করলাম এয়ারপোর্ট, ইব্রাহিমপুর, বনানী ও ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে ইঞ্জিনিয়ার্স সিগন্যাল লাইনের দিক থেকে বহু লোক একসাথে আকাশে বাতাসে গুলি ছুটতে ছুটতে আমার বাসা বরাবর এগিয়ে আসছে। দেখতে দেখতে শত শত মানুষের চিৎকার আর গুলির শব্দ একেবারে আমার বাসার কাছে এসে পৌঁছে গেল। এরই মধ্যে দেখি বড় বড় রাস্তা দিয়ে একটি জিপ মাইক নিয়ে স্লোগান দিয়ে ছুটে চলেছে, সেপাই সেপাই ভাই ভাই, সেপাই সেপাই ভাই ভাই। জেনারেল জিয়ার বাসা আমার বাসা থেকে 200 গজের মধ্যে। ছাদের উপর থেকে পুরো দৃশ্যটি দেখা যাচ্ছিল। দেখলাম উন্মত্ত সৈনিকবৃন্দ তার বাসার দিকে ছুটে যাচ্ছে। জিয়ার বাসার গেইটের কাছে সবাই জমায়েত হয়ে ক্রমাগত স্লোগান দিচ্ছে আর গুলি ছুটছে। সেপাই বিদ্রোহের চরম মুহূর্ত, ঘুমান্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত।
সেপাই সেপাই ভাই ভাই, জেনারেল জিয়ার মুক্তি চাই, জেনারেল জিয়া জিন্দাবাদ। কিছুক্ষণের মধ্যেই দেখলাম একপাল সৈনিক জিয়ার বাসা থেকে একটি জিপ ঠেলে নিয়ে চিৎকার নৃত্য করতে করতে বেরিয়ে আসছে। স্পষ্ট বুঝলাম জেনারেল জিয়াকে বন্দিশালা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। তুমুল হট্টগোল, অদ্ভুত উত্তেজনা। আমি টেলিফোন উঠিয়ে আমার অফিসে ফোন করলাম। ডিউটি ক্লার্ক ফোন ধরল। ফোনের মধ্যে ভেসে আসলো অফিসের ভেতর থেকে বহু লোকজনের হট্টগোল। সে প্রায় কাঁদো কাঁদো গলার স্বরে বলল, স্যার, আমাদের গ্যারেজ ভেঙে বিপ্লবী সৈন্যরা আপনার জিপ ও অন্যান্য গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। কি করব স্যার? বললাম, ডিউটি অফিসার কোথায়? স্যার, উনি পালিয়ে গেছেন, আমরা কি করব? বলতে বলতে কে একজন ধমক দিয়ে টেলিফোন তার হাত থেকে কেড়ে নিয়ে নিল। বুঝলাম বিপ্লবীরা ফোনের ওপাশে চলে এসেছে। ক্যান্টনমেন্টের রাস্তায় তখন সৈন্যরা উন্মাদের মতো ছুটছে আর উল্লাসে স্লোগান দিচ্ছে। এসব অবলোকন করে আমিও দারুণ উত্তেজিত বোধ করলাম। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। এরকম অ্যাডভেঞ্চার দেখার সুযোগ জীবনে আর কখনো আসেনি। আমি সিভিল ড্রেস পরে ঘর থেকে বেরিয়ে এলাম। কাছেই আমার অফিসের দিকে হেঁটে হেঁটে রওনা দিলাম। রাস্তায় অভূতপূর্ব দৃশ্য। সেপাইদের অস্ত্র হাতে লাফালাফি আর উল্লাস। জিয়ার বাসা এবং টু ফিল্ডের মাঝামাঝি রাস্তায় সব ভিড় লেগে গেছে। আমার বাসা অফিস ছিল এ দুটোর মাঝামাঝি স্থানে। জিয়াকে মুক্ত করে টু ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই সেখানেই ধাওয়া করছে। আমিও সেদিকে সবার সাথে মিশে আবছা অন্ধকারে একা একা হেঁটে চললাম। অদ্ভুত অনুভূতি। বিজয়ের মিছিলে আমিও সামিল। সেপাইরা স্লোগান দিচ্ছে, সেপাই সেপাই ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। শেষোক্ত লাইনটা শুনে আমি চমকে উঠলাম। এটা আবার কি? সঙ্গে সঙ্গে সামনের মোড় ঘুরে বাসার দিকে মুখ ফিরালাম। বাসায় ফিরে এসে গেটের দরজা বন্ধ করে দিলাম। বাইরে তখন চিৎকার আর থেমে থেমে গুলি। আমি ভাবছিলাম, এই আনন্দমুখর রাতে এসব কিসের স্লোগান? একটু পরই ফোন এলো। হাবিলদার সিদ্দিকুর রহমান বলল, স্যার, আপনি কোথাও বেরোবেন না, আমরা এসে টু ফিল্ডে আপনাকে নিয়ে যাচ্ছি। তার কথা শেষ হতে না হতেই বাইরে গেটে দরজায় কয়েকজন সেপাই ধাক্কা দিতে লাগল। আমি দোতলার উপর থেকে তাদের সাথে কথা বললাম। তারা বলল, আপনাকে এক্ষুনি টু ফিল্ডে যেতে হবে। জিয়া সাহেব তার সব অফিসারকে ডেকেছেন। আমি বললাম, আমি আসছি, তোমরা যাও। তারা বলল, আপনি এই এক কাপড়েই চলে আসুন, জিয়া সাহেব এক্ষুনি রাখছেন। তাদের উচ্চ কণ্ঠ। আমি আবারও বললাম, তোমরা যাও, আমি ড্রেস পরেই যাচ্ছি। মনে হলো এরা বাইরের বিপ্লবী কোনো সেপাই। গেট বন্ধ থাকায় তারা কিছুক্ষণ অপেক্ষা করে অন্য বাসার দিকে চলে গেল। রাত 3:40 সময় হাবিলদার সিদ্দিক এলো, সঙ্গে আরো 2জন সেপাই। আমি তাকে সাথে নিয়ে টু ফিল্ডের দিকে হেঁটেই রওনা দিলাম। ওটা কাছেই, 3-4 মিনিটের রাস্তা। আমার জিপটি তখন বিপ্লবী সৈনিকদের দখলে। তারা ওটা নিয়ে অস্ত্র হাতে ক্যান্টনমেন্টের বিভিন্ন দিকেই ঘোরাফেরা করছে। মধ্যরাতেই বিদ্রোহী সৈনিকেরা সি ও ডিতে অবস্থিত প্রধান অস্ত্রাগারটি ভেঙে সকল অস্ত্র লুট করছে। এখন সবার হাতে হাতে অস্ত্র। রাস্তায় সৈনিকদের দ্রুত আনাগোনা। তারা আজ মুক্ত বিহঙ্গ। অস্ত্র কাঁধে নিজের খেয়ালে ঘুরছে ফিরছে। তাদের মধ্য দিয়ে আমি আর সিদ্দিক এগিয়ে চললাম। আজ সেপাইদের কাছে অস্ত্র, অফিসারেরা নিরস্ত্র। তারা এগিয়ে চলছে বীর দর্পে। মনে হলো সেপাইদের বিজয় মিছিলে আমি একাকী এক অফিসার। টু ফিল্ডে পৌঁছে দেখি সর্বত্র অস্ত্রধারী সৈনিক গিজগিজ করছে। কর্নেল আমিনুল হক বারান্দায় পায়চারি করছিল। বললাম, জিয়া কোথায়? দারুণ খুশিতে সে হাত মিলিয়ে বলল, আসুন স্যার। বলেই একেবারে জিয়ার রুমে ঢুকিয়ে দিয়ে বলল, স্যার, স্টেশন কমান্ডার এসে গেছেন। জিয়া আমার দিকে তাকিয়ে হাসল। সেই পরিচিত, সেই মুচকি হাসি। আমার সাথে জোরে জোরে হাত মিলালো। সে দাঁড়িয়ে আমার বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করল। বলল, হামিদ, বসো, কেমন আছো? তারপর ঘাড় কাত করে একটু নিচু স্বরে বলল, কথাটা মনে আছে, এক মাঘে শীত যায় না। আমি হাসলাম। মুক্তির পর তাকে অপূর্ব লাগছিল। টু ফিল্ড কমান্ডিং অফিসার মেজর রশিদের চেয়ারে বসে জিয়াউর রহমান। গায়ে তার ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা। সদ্য মুক্ত জিয়া। মুক্তির পর
তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল, যেন রীতিমতো নায়ক। অবশ্য 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের প্রকৃত নায়ক জিয়াই বটে, যেন যুগ যুগ ধরে ওই মুহূর্তটি তার জন্যই অপেক্ষা করেছিল। অবিস্মরণীয় মুহূর্ত। বেশ কজন অফিসার তখন তার কাছে বসে। সবাইকে সৈনিকরা বাসায় বাসায় গিয়ে জবরদস্তি করে ধরে এনে টু ফিল্ডে জড়ো করছে। মুহূর্তটা সুখের হলেও তাদের যেভাবে ধরে আনা হয়েছে তা মোটেই সুখকর ছিল না। বসেছিলেন ব্রিগেডিয়ার শওকত, তার শুকনো হাসি। সিপাহীরা যখন তাকে ভিআইপি গেস্ট হাউসে আনতে যায় তখন তিনি নাকি প্রাণের ভয়ে ছুটে পালাচ্ছিলেন। জিয়ার পাশে বসে তখন কর্নেল নুরুদ্দিন, আজহার, বাড়ি, আব্দুল্লাহ, কাসেম, হাবিবুর রহমান সহ আরো অনেকে। কামরার ভেতর অবশ্য সৈনিকদের কেউ ছিল না, তারা সবাই বাইরে ভিড় করেছিল। কেউ কেউ তখনও ফাঁকা গুলি ছুটছিল। সবার মুখেই হাসি। বন্দী জিয়াউর রহমানকে কিভাবে উদ্ধার করা হলো? তাকে খালেদ সাফায়েত আর তার বাসভবনেই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের একটি প্লাটুন গার্ড দিয়ে আটকে রাখা হয়েছিল। রাত 12টায় সিপাহী বিপ্লব শুরু হয়ে যায়। তখন থেকে বিপ্লবীরা এবং সিপাহীরা বিভিন্ন ইউনিট থেকে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে জিয়ার বাসভবনের চারপাশে সমবেত হতে থাকে। সবারই লক্ষ্যস্থল ছিল জিয়ার বাসভবন। সবাই সেখানে একত্র হয়ে দুর্গ ভেঙে বন্দী জিয়াকে বের করে আনবে, এই ছিল প্রতিজ্ঞা। সারা দিন ধরে চলে গোপন প্রস্তুতি। বাইরে বিপ্লবী সৈনিক সংস্থার নেতারা এসে যোগাযোগ করে যায় বিভিন্ন ইউনিটের সৈনিক, এনসিও, জিসিওদের সাথে। জিয়াকে উদ্ধার করতে বিভিন্ন ইউনিট নিজেদের উদ্যোগেই বিশ্বস্ত লোক নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে। টুফিল্ড রেজিমেন্ট আর্টিলারির এরকম একটি দল মেজর মহিউদ্দিন, মোস্তফা ও সুবেদার মেজর আনিসুল হকের নেতৃত্বে প্রস্তুত থাকে। রাত 12টায় সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার সাথে সাথেই এই গ্রুপটি প্রথম জিয়ার বাসভবনের গেইটে গিয়ে হাজির হয়। এই একটিমাত্র গ্রুপের অফিসার থাকায় তারা অন্যদের টেক্কা দিয়ে তড়িৎ প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে। বাকিরা পৌঁছাবার আগেই তারা জিয়ার বাসভবনের গার্ডদের বুঝিয়ে বলল, সিপাহী সিপাহী ভাই ভাই, এখন থেকে সিপাহী বিপ্লব শুরু হয়ে গেছে। আমরা সবাই জিয়াকে মুক্ত করতে এসেছি, তোমরা গেইট খুলে দাও। ততক্ষণে আশেপাশের বেশ কিছু সৈনিক স্লোগান তুলতে শুরু করেছে। বিপ্লবী ভাইদের ডাকে সাধারণ সৈনিকেরাও ব্যারাক ছেড়ে ছুটে আসছে রাস্তায়। সিপাহী সিপাহী ভাই ভাই, জিয়াউর রহমান জিন্দাবাদ। মেজর মহিউদ্দিন, সুবেদার মেজর আনিস এবং টুফিল্ড কিছু সৈনিক তখন জিয়ার বাসার গেটে পৌঁছে যায়। তখন চতুর্দিকে ভীষণ ফায়ারিং চলছে। ফার্স্ট বেঙ্গলের গার্ডরা যারা তাকে বন্দী করে রেখেছিল প্রকৃত অবস্থা অনুধাবন করে ফায়ার করতে করতে পেছন দিকে পালিয়ে গেল। মহিউদ্দিনের লোকজন জিয়ার বাসার ছাদ লক্ষ্য করে কয়েকবার অটোমেটিক ব্রাশ ফায়ার করল। ভেতর থেকে গার্ডরা তার কোনো জবাব দিল না। তখন তারা রাইফেলের বাট দিয়ে গেইট ভেঙে ফেলে ভেতরে ঢোকে। এই সময় জিয়ার ড্রাইভার বেরিয়ে আসে। সে স্লোগান মুখর সৈনিকদের জিয়ার বাসার পশ্চিম পাশে কিচেন রুমের দিকে নিয়ে যায়। সেখানে তারা দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে। জিয়া এবং বেগম জিয়া তখন পেছন করিডোর দিয়ে বেরিয়ে আসেন। এই সময় বাসার চারদিকে ফায়ারিং চলছিল। বহু সৈনিক চিৎকার করতে করতে বাসায় ঢুকে পড়ল। উত্তেজনায় ভরপুর প্রতিটি মুহূর্ত। মহিউদ্দিন বলল, স্যার, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি আসুন। জিয়া বললেন, দেখো, এখন আমি রিটায়ার করেছি, আমি কোনো কিছুর মধ্যে নাই, আমি কোথাও যাব না, আমি কিছুই বুঝতে পারছি না। মহিউদ্দিন বলল, স্যার, আমরা আপনাকে নিতে এসেছি, আমরা নিয়েই যাব। আপনাকে আমরা আবার চিফ বানাতে চাই, দোহাই আল্লাহর, আপনি আমাদের সাথে আসুন। বেগম জিয়া পাশে দাঁড়িয়েছিলেন। তিনি এরকম গোলাগুলি ও গন্ডগোলের মধ্যে স্বামীকে বাইরে নিয়ে যাচ্ছে দেখে ভয় পেয়ে গেলেন। তিনিও বললেন, দেখুন ভাই, আমার স্বামী রিটায়ার করেছে, আমাদের নিয়ে টানাটানি করবেন না, দয়া করে আমাদের ছেড়ে দিন। মহিউদ্দিন বলল, স্যার, আপনাকে যেতেই হবে, আপনি আসুন। বলেই মহিউদ্দিন, আনিস ও অন্যান্য সিপাহীরা তাকে একেবারে চ্যাংদোলা করে কাঁধে উঠিয়ে অপেক্ষমান জিপে তুলে ফেলল। চতুর্দিকে স্লোগান, আল্লাহু আকবর, জিয়াউর রহমান জিন্দাবাদ, সিপাহী সিপাহী ভাই ভাই। বেগম খালেদা জিয়া তখন বারান্দায় দাঁড়িয়ে অতীব উৎকণ্ঠা ও আনন্দের সাথে অপূর্ব দৃশ্য অবলোকন করে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন। ততক্ষণে আরো বহু সৈনিক, বহু বিপ্লবী এদিক সেদিক থেকে ঘটনাস্থলে জড়ো হয়ে গেছে।
জিয়াকে মুক্ত হতে দেখে সবার আনন্দের সীমা নাই। চতুর্দিকে মুহুর্মুহু স্লোগান, জিয়াউর রহমান জিন্দাবাদ। তারা সবাই মিলে জিপ ঠেলে নিয়ে চলল টু ফিল্ড লাইনের দিকে। আর্টিলারির সৈনিকেরা তাকে বিপুলভাবে ঘেরাও করে রেখেছে। তারাই প্রথম তাকে বের করে এনেছে। বেঙ্গল রেজিমেন্টকে টপকে যান্ত্রিক ইউনিটরা আবারও একটা গৌরব ছিনিয়ে নিল। অবশ্য গোলন্দাজদের লাইনে জিয়াকে নিয়ে যাওয়ার সাথে সাথেই পাশের ইউনিট চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক টু ফিল্ডে হাজির হন। তাকে দেখে জিয়া খুব খুশি। চতুর্থ বেঙ্গল খালেদ মোশাররফকে মদদ দিচ্ছিল। এবার কর্নেল আমিন বেশ কিছু সৈন্য নিয়ে জিয়ার পাশে এসে দাঁড়াল। তার অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুনিরও এল। বেঙ্গল রেজিমেন্টও পাশে রয়েছে দেখে তিনি আশ্বস্ত হলেন। জিয়া মুক্ত হয়েই সিনিয়র অফিসারকে তার কাছে নিয়ে আসতে বললেন। জিয়া মহিউদ্দিনকে বললেন, গতকাল ফরমেশন কমান্ডারদের কনফারেন্স হয়েছে, তারা হয়তো এখনো আছে, তাদের ডাকো, বোধহয় ভিআইপি গেস্ট হাউসে আছে। মহিউদ্দিন তৎক্ষণাৎ তার জিপ নিয়ে ওই দিকে ছুটল গেস্ট হাউসে। সেখানে পৌঁছে তাদের খোঁজাখুঁজি শুরু করল, কিন্তু কেউ নেই। ডিউটি সিপাহি বলল তারা সবাই যার যার স্টেশনে চলে গেছেন, শুধু ব্রিগেডিয়ার শওকত আছেন। তিনি কোথায়? ওই পাশে এরশাদ সাহেবের বাসায়। সঙ্গে সঙ্গে মহিউদ্দিন ওই দিকে ছুটল, ডাকাডাকি করল, কিন্তু কেউ দরজা খুলল না। তারা সেপাই ব্যাটম্যানকে ডাকল, সেও বলল উনি এখানে নেই। মহিউদ্দিন রেগে গিয়ে বলল, দরজার তালা খুলে ভেতরে গিয়ে দেখব। তারা পেছন দরজার তালা খুলে এক একটি রুম খুঁজতে থাকে। হঠাৎ করে মহিউদ্দিন একটি স্টোর রুমের ভেতর একটি বক্সের ভেতর কাচুমুচু হয়ে লুকিয়ে থাকা অবস্থায় শওকতকে পেয়ে যায়। মহিউদ্দিন বলল, আপনি লুকাচ্ছেন কেন? আসুন, জেনারেল জিয়া আমাদের ডেকেছেন। ব্রিগেডিয়ার শওকত তখন ভীত সন্ত্রস্ত, তিনি বেরিয়ে আসতে চাচ্ছিলেন না। মহিউদ্দিন বলল, তাহলে আপনাকে আমি গুলি করতে বাধ্য হব, আপনি এক্ষুনি চলুন। অতঃপর ব্রিগেডিয়ার শওকত কম্পিত দেহে তার সাথে জিপে উঠলেন। জিপ ছুটে চলল। একটুখানি এসেই বললেন, আমি পেশাব করব, একটু থামো ভাই। মহিউদ্দিন বিগড়ে গিয়ে বলল, স্যার, পেশাব টেশাব ওখানে গিয়েই হবে, ওখানে ভালো পেশাবখানা আছে। তারপর টু ফিল্ডের জেনারেল জিয়ার কাছে পৌঁছলে ঘাম দিয়ে শওকতের জ্বর ছাড়ল। টু ফিল্ডের আশেপাশে আকাশে বাতাসে তখন কেবল ফায়ারিং চলছে। সৈনিকদের উত্তাল ঢেউ তখন টু ফিল্ডের দিকে। এরপর অন্যান্য অফিসার যাকে যেখানে পাওয়া গেল সেখান থেকে ধরে নিয়ে আসা হলো তাদের। সৈনিকেরা বিভিন্ন দিকে অফিসারদের বাসায় যাচ্ছে আর তাদের ধরে নিয়ে আসছে। এ সময় বহু অফিসার সেপাইদের হাতে লাঞ্ছিত হলেন অথবা অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হলেন। AHQ এমপি ইউনিটের একটি রুমে বেশ কয়েকজন সিনিয়র অফিসারকে সাধারণ কাপড়েই ধরে নিয়ে এসে জড়ো করা হয়েছিল। ওই ড্রেসেই তাদের নিয়ে আসতে হল। মধ্যরাতে জিয়া মুক্তির আনন্দ এসব কারণে বহুলাংশে ম্লান হয়ে যায়। অফিসাররা বুঝতে পারছিল না জিয়ার মুক্তির সাথে অফিসারদের হেনস্থ করার কি সম্পর্ক রয়েছে। মধ্যরাতের পরিস্থিতি তখন কার নিয়ন্ত্রণে কিছুই বোঝা যাচ্ছিল না। সৈনিকদের বন্দুকের নলের কৃপার ওপরই সুরাতে হাল অনেকখানি নির্ভর করছিল। জিয়াকে মধ্যরাতে যে সময় মুক্ত করে আনা হয় তখন ছিল তার বাসভবনের চতুর্পার্শ্বে তুমুল গণ্ডগোল, চরম বিশৃঙ্খলা। চতুর্দিকে সেপাইদের তাণ্ডব নৃত্য, চিৎকার, অবিরাম ফায়ারিং, বেশ আবছা অন্ধকার। তাকে মহিউদ্দিন আনিসরা বের করে আনলেও ব্রিগেডিয়ার আমিনুল হকের ভাষ্য কিছুটা ভিন্ন। কর্নেল আমিনুল হক, যিনি 7ই নভেম্বর রাত্রে প্রায় সর্বক্ষণ জিয়ার পাশে ছিলেন, বললেন, মধ্যরাতে বিপ্লব শুরু হলে আমি আমার অ্যাডজুটেন্ট মেজর মুনির এবং 5 জন বিশ্বস্ত সেপাই নিয়ে তাড়াতাড়ি জেনারেল জিয়ার বাসার দিকে ছুটে যাই তাকে উদ্ধার করার জন্যে। মাঝপথে আমার কয়েকজন সেপাই খবর দিল যে জিয়া সাহেব তার বাসার পেছন দিকের দেয়াল টপকে বেরিয়ে পড়েছেন এবং টু ফিল্ডের কিছু সেপাই ও বিপ্লবী তাকে টু ফিল্ডের দিকে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে তাকে রাস্তায় পেয়ে যাই। তিনি মহাখুশিতে আমার সাথে কোলাকুলি করেন। টু ফিল্ডের অফিসের কাছে থাকায় আমরা তাকে সেখানেই নিয়ে যাই। ওই সময় তার আশেপাশে আমি এবং মুনির ছাড়া আর কোনো অফিসারই ছিলেন না। একটু পর কর্নেল তাহের আসে। সে তাকে বাইরে রেডি স্টেশনে নিয়ে যেতে চায়। আমি স্পষ্টভাবে তাহেরকে জানিয়ে দেই, জেনারেল জিয়া কোনো অবস্থাতেই বাইরে যাবেন না।
এতে তাহের আমার উপর দারুণ ক্ষেপে যায়। পরে তার ভাইকে নিয়ে এসে চলে যায়। এরপর ধীরে ধীরে অন্যান্য অফিসাররা আসতে থাকেন। জিয়ার নির্দেশে আমি আমার 4 বেঙ্গল ট্রুপকে সর্বক্ষণ রেডি অবস্থায় রাখি। বলা বাহুল্য, ওই মুহূর্তে জিয়ার কন্ট্রোল নিয়ে 2 ফিল্ড ও 4 বেঙ্গলের মধ্যে কিছু রেষারেষি হয়। এমপি ইউনিটের হাবিলদার বাড়ি বলল সে এবং আর্টিলারির কিছু সৈনিক গিয়ে জিয়াকে কাঁধে তুলে বের করে নিয়ে আসে। ওই সময় জিয়ার বাসভবনের চতুর্পাশে এতটাই হট্টগোল, গোলাগুলি ও বিশৃঙ্খল অবস্থা ছিল যে সঠিক কে বা কারা তাকে প্রথম বের করে আনল তা চিহ্নিত করা মুশকিল হয়ে পড়েছে। তবে 2 ফিল্ডের মহিউদ্দিন আনিসের ভাষ্য অধিক গ্রহণযোগ্য বলে মনে হয়। জিয়ার বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র 200 গজ। দোতলা ছাদে উঠে আমি সমস্ত দৃশ্যই বহুক্ষণ ধরে অবলোকন করছিলাম, কিন্তু আবছা অন্ধকার থাকায় চেহারাগুলো ভালো করে ঠাহর করা যাচ্ছিল না। তবে একটি জিপ ঠেলে জিয়ার বাসভবনের গেট থেকে সামনে রাস্তায় নিয়ে আসা হচ্ছে, তা আমি নিজেই প্রত্যক্ষ করছিলাম। সৈনিকদের ভিড়, তাণ্ডব নৃত্যের কারণে কাউকে কাউকে অবশ্য চেনা যাচ্ছিল না। প্রচণ্ড গোলাগুলির মধ্যে সুস্থভাবে কিছু বুঝতেও পারছিলাম না। কয়েকটি গুলি আমার মাথার উপর দিয়ে শোঁ শোঁ করে চলে যায়। 7ই নভেম্বরের রাত্রে প্রকৃতপক্ষে বিপ্লব শুরু হয় রাত 11:30 থেকে। শত শত সৈনিক জড়ো হয় সিগন্যাল রেজিমেন্টে এবং আর্মি হেডকোয়ার্টারের কাছে স্টাফ রোডের আশেপাশে। তারা স্লোগান দিচ্ছিল থেমে থেমে এবং ফাঁকা গুলিও ছুটছিল। এয়ারপোর্ট, ইব্রাহিমপুর প্রভৃতি এরিয়াতেও আগাম ফায়ারিং শুরু হয়। প্রায় 10-12 জন অফিসার তখনই আশেপাশের বাংলো থেকে ধরে এনে কর্নেল রহমানের বাসার ড্রেসিং রুমে আটক করে রাখা হয়। তাদেরকে পরে জিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। জিয়া মুক্ত হয়ে 2 ফিল্ডে আসার কিছুক্ষণ পরই কর্নেল তাহের এসে সেখানে উপস্থিত হন। একটু পর জিয়া জেনারেল খলিল এবং এয়ার মার্শাল তোয়াবকে সেখানে আসতে বলেন। তিনি হয়তো এই দুটো বাহিনীর দিক থেকে অশুভ পায় তারা আশঙ্কা করছিলেন। ডিউটি অফিসার ক্যাপ্টেন জব্বারকে জিপ নিয়ে তখনই তোয়াব এবং জেনারেল খলিলকে ডেকে আনতে পাঠান। কিন্তু বিডিআর হেডকোয়ার্টারে তারা সব গেট বন্ধ করে কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না। একদল সৈন্য সেখানে গিয়ে হাজির হয়। উভয় পক্ষে প্রায় গোলাগুলি শুরুর উপক্রম হয়। অবশেষে বিডিআর এর কর্নেল মোহাম্মদ জান স্বেচ্ছায় তাদের সাথে যেতে রাজি হলে অবস্থা শান্ত হয়। কর্নেল হাবিব ও জব্বার বহু দেন দরবার করে ভেতরে ঢুকলেও জেনারেল খলিল তাৎক্ষণিক আসতে রাজি হননি। বহু পরে বেলা প্রায় 7:30টার দিকে জব্বার তাকে 2 ফিল্ডে আনতে সক্ষম হয়। প্রায় সাথে সাথেই তোয়াব এসে হাজির হন। গাড়ি থেকে নামতেই সুবেদার সরোয়ার জেনারেল খলিলের সাথে বেশ অশোভন ব্যবহার করে। 7ই নভেম্বরের মধ্যরাতে কর্নেল তাহেরের বিপ্লবী বাহিনী ও ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বিভিন্ন ইউনিটের সৈনিকবৃন্দের যৌথ অভ্যুত্থানে খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন এবং জিয়াউর রহমান গৃহবন্দিত্ব থেকে মুক্ত হয়ে পুনরায় চিফ অফ স্টাফের গদিতে সমাসীন হন। এইবার শুরু হল প্রকৃত ক্ষমতার লড়াই। মূল অভ্যুত্থান পরিকল্পনা করেছিলেন কর্নেল তাহের। তার সাথে জিয়াউর রহমানের কি সমঝোতা হয়েছিল তা শুধু তারা দুজনই জানেন। জিয়াকে মুক্ত করার কিছুক্ষণ পরই তাহের 2 ফিল্ড রেজিমেন্টে জিয়ার কাছে ছুটে আসেন। তখন রাত প্রায় 2:30। ওই সময় জিয়ার কক্ষে মাত্র গুটি কয়েক অফিসার, কর্নেল আমিনুল হক, মেজর মহিউদ্দিন, মেজর জুবায়ের সিদ্দিক, মেজর মোস্তফা, মেজর মুনির এবং সুবেদার মেজর আনিস। জিয়া ও তাহের উভয়ে একে অন্যকে গভীরভাবে আলিঙ্গন করলেন। জিয়া বললেন, তাহের, তোমাকে ধন্যবাদ, আমাকে বাঁচিয়েছ। তাহের বলল, আপনার সাথে আমার জরুরি কথা আছে, এদিকে আসুন প্লিজ। তাহের তাকে নিয়ে কক্ষের একটু নিভৃত কোণে গেল। বহুক্ষণ ধরে তাদের মধ্যে গোপন কথাবার্তা চলতে লাগল। অনেক সময় লাগছে দেখে বাথরুমের প্যাসেজে আলাদাভাবে 2টো চেয়ার দেয়া হল। একসময় তাদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এর ফাঁকে জিয়া বারান্দায় এসে সুবেদার মেজর আনিসকে কানে কানে বললেন, আনিস সাহেব, ওকে কোনোভাবে সরিয়ে দিন এখান থেকে, সাবধান, বহু পলিটিক্স আছে এর ভিতরে। তাহের জিয়াকে 2 ফিল্ড থেকে বের করে রেডিও স্টেশনে নিয়ে যেতে চাইছিল। রেডিও স্টেশনে তার লোকজন উপস্থিত ছিল। তাহের বলল,
আসুন, জাতি আপনার জন্য অপেক্ষা করছে। জিয়া যেতে চাইছিলেন না সঙ্গত কারণেই। এতে তাহের খুবই রেগে যায়। উপস্থিত কর্নেল আমিন, মুনির ও সুবেদার মেজর আনিস তারা জিয়ার পাশে থেকে বললেন, রেডিওতে ভাষণ দিতে হলে রেকর্ডিং যন্ত্র এখানে আনা হবে। তাকে এখন বাইরে যেতে দেয়া হবে না। ভেস্তে যায় তাহের সমস্ত প্ল্যান। সুবেদার মেজর আনিস কর্নেল তাহেরকে বললেন, আপনি এখন দয়া করে আসুন। তাহের কটমট করে তাদের দিকে তাকালো, বলল, আপনি আমাকে চেনেন? আনিস বলল, জি স্যার, আপনাকে চিনি, তবে এখন আমাদের সাথে আপনি আসুন। তাহের বুঝে ফেলল জিয়াউর রহমান কিছুতেই এই মুহূর্তে ক্যান্টনমেন্ট ছেড়ে তার সাথে বাইরে যাবে না। অগত্যা তাহের তার ভাই ইউসুফ এবং অন্যান্যদের সঙ্গে রাগে বিড়বিড় করতে করতে অত্যন্ত বিমর্ষ মুখে 2 ফিট লাইন ত্যাগ করল। সারা ক্যান্টনমেন্ট জুড়ে তখন চলছে সৈনিকদের আনন্দ উল্লাস। ক্ষমতার সিংহাসনে বসার এই সন্ধিক্ষণে 2 বাদশাহ, 1 সিংহাসন। মধ্যরাতে ক্ষমতার দ্বন্দ্বের নাটক চরমে জমে উঠল। কে কাকে উৎখাত করে। 1 জঙ্গলে 2 বাঘ। জিয়া তখন 2 ফিল্ড কমান্ডিং অফিসারের বড় কামরায় অফিসার পরিবেষ্টিত হয়ে রয়েছে। আসলে তখন উপস্থিত অফিসাররা কেউ বুঝে উঠতে পারছিল না বাইরের অবসরপ্রাপ্ত একজন অফিসার কর্নেল তাহিরকে জিয়া কারো মুক্তির এই আনন্দঘন মুহূর্তে এত গুরুত্ব দিচ্ছেন। তার সাথে বিপ্লবেরই বা সম্পর্ক কি? কেন তাহের এত রাগান্বিত, উত্তেজিত? তার সাথে এতক্ষণ একান্তে কি বা আলাপ? তার সাথে কি জিয়ার কোনো গোপন সমঝোতা রয়েছে? সবার কাছে ব্যাপারটা বেশ রহস্যজনক ঠেকল। কিন্তু মুক্তির আনন্দঘন মুহূর্তে কেউ এসব তলিয়ে দেখার কথা চিন্তা করেনি। সুবেদার মেজর আনিস বলল, আমাদের উপস্থিতি সবাইকে ছেড়ে তাহেরের সাথে জিয়া সাহেবের এত লম্বা গরম গরম আলোচনা দেখে আমাদের নিজেদেরই মাথা গুলিয়ে যায়। প্রথমে আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সাধারণ সৈনিকদের ধারণা ছিল জিয়াকে মুক্ত করার পরপরই সেপাই বিদ্রোহ শেষ হয়ে যাবে, তারা ব্যারাকে ফিরে যাবে। কিন্তু বাইরে বিপ্লবী সৈনিক ও বিপ্লবী নেতাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ভিন্ন, অনেক গভীর। 2 ফিল্ডে কর্নেল তাহেরের আগমন এবং রাত 2:30টায় উত্তপ্ত কথোপকথনের পরই রহস্য ঘনীভূত হতে শুরু করল। এবার উন্মোচিত হতে শুরু করল বিপ্লবী নেতা কর্নেল তাহেরের দ্বিতীয় পর্বের খেলা। ফিল্ড 2 রেজিমেন্টের কমান্ডিং অফিসারের অফিসে বসে আছেন সদ্য মুক্ত জিয়া। তাকে ঘিরে বসে আছেন ঘর থেকে ধরে আনা অফিসার বৃন্দ। অফিসের বাইরে ভেতরে গিজগিজ করছে ঢাকা সেনানিবাসের কয়েক হাজার সৈনিক। ক্যান্টনমেন্টের চতুর্দিক থেকেই বলয় সৃষ্টি করে সৈনিকেরা জিয়ার বাসভবনের দিকে গুলি ছুটতে ছুটতে ছুটে আসছিল। তা এখন টার্গেট পয়েন্ট এসে স্তিমিত হয়ে গেছে। সমস্ত প্ল্যান প্রোগ্রাম ছিল সাধারণ সৈনিকদের এবং বিপ্লবী তাহের গ্রুপের। শত শত সৈনিকদের পদভারে 2 ফিল্ড রেজিমেন্ট তখন প্রকম্পিত। এদের মধ্যে বহু সৈনিক দেখা গেল এলোমেলো খাকি ড্রেসে। তাদের পায়ে ছিল বুটের বদলে সাধারণ জুতা। অনেকের মাথায় আর্মির ক্যাপও নেই। এরাই ছিল জাসদের বিপ্লবী সংস্থার সশস্ত্র সদস্যবৃন্দ। সেপাই বিদ্রোহের রাতে খাকি উর্দি পরে তারা মিশে গিয়েছিল ক্যান্টনমেন্টের সাধারণ জওয়ানদের সাথে। উপস্থিত শত শত সৈনিকদের মধ্যে কে বিপ্লবী সৈনিক, কে আসল সৈনিক বোঝা মুশকিল হয়ে পড়েছিল। তারাই অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। রাতের বেলা আমিও তাদের দেখে চিনতে পারিনি। সকালবেলায়ও বিপ্লবীদের উপস্থিতি বুঝতে পারিনি। দুপুরবেলা উপস্থিতি টের পেলাম। সবার অলক্ষ্যে ক্যান্টনমেন্টে বসে প্রতিদ্বন্দ্বী 2 বন্ধু ক্ষমতার আঙ্গুর ফল নিয়ে কারাকারি করছে। জিয়া দ্রুত তার সেনা ইউনিট ও অফিসারদের নিয়ে তাহেরের প্রাথমিক হামলা প্রতিহত করতে সক্ষম হলেন। 2 ফিল্ডে বসেই বেতার ভাষণ দিলেন তিনি। 2 ফিল্ডের অফিসেই রেডিও রেকর্ডিং ইউনিট এনে জিয়ার একটি ভাষণ রেকর্ড করা হল ভোরবেলা প্রচার করার জন্য। সংক্ষিপ্ত ভাষণে জিয়া ঘোষণা করলেন তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার হাতে নিয়েছেন। দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর অনুরোধে তিনি এই কাজ করেছেন। তিনি সবাইকে এই মুহূর্তে শান্ত থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানান। তিনি বন্ধ হয়ে যাওয়া অফিস, আদালত, বিমানবন্দর, মিল কারখানা পুনরায় চালু করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, আল্লাহ আমাদের সহায় হন।
জিয়ার সংক্ষিপ্ত ভাষণ সবাইকে আশ্বস্ত ও উদ্দীপ্ত করে তুলল। মধ্যরাতের লড়াই হেরে গেলেন তাহের, জয়ী হলেন জিয়া। ক্ষণিকের জন্য তাহেরের পশ্চাৎপসারণ, সকালবেলা নতুন শক্তি সঞ্চারের আশায়। জাসদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা, যদিও কর্নেল তাহেরের লক্ষ্য ছিল অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল। তাহের সৈনিকদের 12 দফা দাবি প্রণয়ন করে। এগুলোর মধ্যে ছিল ব্যাটম্যান প্রথার বিলুপ্তি, অফিসার ও সৈনিকদের মধ্যে ব্যবধান দূর করা, সৈনিকদের মধ্যে থেকে অফিসার নিয়োগ, বেতন বৃদ্ধি, বাসস্থান ব্যবস্থাকরণ, দুর্নীতিবাজ অফিসারদের অপসারণ, রাজবন্দীদের মুক্তি। বিপ্লবী সৈনিকদের অন্যতম লক্ষ্য ছিল বিপ্লবের মাধ্যমে 12 দফার বাস্তবায়ন। তাহেরের মতে জিয়ার সাথে তার আগেই এসব নিয়ে সমঝোতা হয়েছিল। তাহের ভেবেছিল সেই অধিক বুদ্ধিমান, জিয়াকে ব্যবহার করে সে ক্ষমতায় আরোহণ করবে, কিন্তু তার সেই ক্যালকুলেশনে অনেক ভুল হয়েছিল। মধ্যরাতে জিয়াউর রহমানকে কিছুটা কমান্ডো স্টাইলে বিনা বাধায় মুক্ত করার পর সকালবেলা বিপ্লবীদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে শত শত সৈনিক তাদের ইউনিটের ট্রাকে চেপে স্লোগান দিতে দিতে শহরের দিকে ছুটে যেতে থাকে। শহরে পৌঁছে তারা অবাধে আনন্দমুখর জনতার সাথে মিশে গিয়ে উল্লাস করতে থাকে। নতুন স্লোগান ওঠে, সেপাই জনতা ভাই ভাই, অদ্ভুত অ্যাডভেঞ্চার। রাস্তায় স্লোগানমুখর জনতা বেরিয়ে আসে, সৈনিকদের সাথে তারা একাত্মতা ঘোষণা করে। দেখতে দেখতে সেপাই বিপ্লব মোড় নেয় ঐতিহাসিক সেপাই জনতার বিপ্লবে। শহরের রাস্তায় মানুষের ঢল, সেপাই জনতা ভাই ভাই। ভোরবেলা বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো প্রবল বেগে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এলো। সারা রাত তারা শান্তভাবে ক্যান্টনমেন্টের উত্তর কোণে বসে বসে ঘটনা পরখ করছিল। বিপ্লবী সুবেদার সারাওয়ারের ডাকে ভোর 5টার দিকে তারা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শহরের দিকে ধেয়ে যায়। রাস্তায় রাস্তায় ট্যাঙ্ক, জনতা প্রবল উল্লাসে ট্যাঙ্কগুলোকে ঘিরে ধরে সেপাইদের সাথে মিশে গিয়ে নৃত্য করতে থাকে। সকাল 7 ঘটিকা। 2 ফিল্ড রেজিমেন্টের বারান্দায় দাঁড়িয়ে সৈনিকদের ব্যস্ততা, দ্রুত আনাগোনা আমি প্রত্যক্ষ করছিলাম। তারা হেলে দুলে ঘুরে ফিরছে আপন খেয়ালে। অন্য সময় হলে অফিসারদের পাশ দিয়ে যেতে তাদের স্মার্ট সেলুট দিয়ে চলতে হতো। আজ এসবের কোনো বালাই নেই। আজ তাদের রাজ্যে তারাই রাজা। এমন সময় সৈনিকদের ভিড় ঠেলে একটি আর্মি ট্রাক শোঁ শোঁ বেগে এগিয়ে এলো। ভেতর থেকে নেমে এলো একজন তরুণ লেফটেন্যান্ট। সেলুট দিয়ে আমাকে জিজ্ঞাসা করল, স্যার, জেনারেল জিয়া কোথায়? জরুরি ব্যাপার আছে। বললাম, কি ব্যাপার তুমি আমাকেই বলো। সে বলল, স্যার, খুবই জরুরি, ওনাকেই বলতে হবে। আমাকে ওনার কাছে নিয়ে চলুন প্লিজ। ওই দিন প্রোটোকলের কোনো বালাই ছিল না। বললাম, ঠিক আছে, আমার সাথে এসো। আমি তাকে নিয়ে জিয়ার কামরায় ঢুকলাম। তাকে বললাম, এই ছেলেটি আপনাকে কিছু বলতে চায়। লেফটেন্যান্ট তৎক্ষণাৎ জিয়াকে একটি স্মার্ট স্যালুট দিয়ে বলল, স্যার, আই হ্যাভ কাম টু প্রেজেন্ট ইউ দ্য ডেড বডি অফ খালেদ মোশাররফ, কর্নেল হুদা অ্যান্ড কর্নেল হায়দার, স্যার। জিয়া অবাক। ব্রিগেডিয়ার খালেদের ডেড বডি? আমার দিকে তাকিয়ে জিয়া বললেন, দেখো তো হামিদ, কি ব্যাপার? আমি অফিসারকে সাথে নিয়ে বাইরে দাঁড়ানো খোলা ট্রাকের পেছনে গিয়ে উঠলাম। সেখানে দেখি ট্রাকের পাটাতনে খড় চাপা দিয়ে ফেলে রাখা হয়েছে 3টি মৃতদেহ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল হুদা ও কর্নেল হায়দার। খালেদের পেটের ভুঁড়ি কিছুটা বেরিয়ে আসছিল। তাকে পেটের মধ্যে গুলি করা হয়, হয়তোবা বেয়োনেট চার্জ করা হয়েছিল। কি করুণ মৃত্যু! আমি জিয়াকে কামরায় গিয়ে বললাম, হ্যাঁ, খালেদ, হুদা আর হায়দারের ডেড বডি দেখলাম। জিয়া জিজ্ঞাসা করল, এগুলোকে এখন কি করা যায়? আমি বললাম, আপাতত এগুলো সিএমএইচ মর্গে পাঠিয়ে দেই। জিয়া বললেন, প্লিজ হামিদ, এখন এগুলোর ব্যবস্থা করো। হায় খালেদ মোশাররফ! তিনি 7ই নভেম্বরের ক্যান্টনমেন্টে ফিরে এলেন বটে, তবে জীবিত নয়। ফিরে এলো তার প্রাণহীন দেহ। আমি লেফটেন্যান্টকে ডেড বডিগুলো সিএমএইচে নিয়ে যেতে বললাম। আমার জিপ ছিল না। রাত্রে বিপ্লবীরা আমার জিপটি গ্যারেজ থেকে নিয়ে গেছে, তাই তাকেই রেখে আসতে বললাম আমি। খালেদ কিভাবে মারা গেলেন? রাত 12টায় সেপাই বিপ্লবের খবর পেয়ে জেনারেল খালেদ মোশাররফ সঙ্গে সঙ্গে তার প্রাইভেট কার নিয়ে বঙ্গভবন থেকে দ্রুত বেরিয়ে যান। তিনি নিজেই ড্রাইভ করছিলেন। তার সাথে ছিল কর্নেল হুদা ও হায়দার।
দুজনেই ওই দিন ঢাকার বাইরে এসে খালেদের সাথে যোগ দেয়। খালেদ প্রথমে ব্রিগেডিয়ার নুরুজ্জামানের বাসায় যান। সেখানে তার সাথে পরামর্শ করেন তিনি। নুরুজ্জামান তাকে ড্রেস পাল্টিয়ে দিতে অনুরোধ করে। সে তার নিজের একটি প্যান্ট ও বুশ শার্ট খালেদকে পরতে দেয়। কপালের ফের, শেষ পর্যন্ত নুরুজ্জামানের ছোট সাইজের শার্ট প্যান্ট পরেই খালেদকে মৃত্যুবরণ করতে হয়। খালেদ কলাবাগানের তার এক আত্মীয়র বাসায় যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করেন এবং কয়েক জায়গায় ফোন করেন। চতুর্থ বেঙ্গলে সর্বশেষ ফোন করলে ডিউটি অফিসার লেফটেন্যান্ট কামরুল ফোন ধরেন। সে তাকে প্রকৃত অবস্থা অবহিত করে। এবার খালিদ বুঝতে পারেন অবস্থা খুবই নাজুক। তিনি অবস্থান পরিবর্তন করে শেরে বাংলা নগরে অবস্থিত 10ম বেঙ্গল রেজিমেন্টে আশ্রয় গ্রহণ করতে যান। 10ম বেঙ্গলকে বগুড়া থেকে তিনি আনিয়েছিলেন তার নিরাপত্তার জন্য। পথে ফাতেমা নার্সিং হোমের কাছে তার গাড়ি খারাপ হয়ে গেলে তিনি কর্নেল হুদা ও হায়দার সহ পায়ে হেঁটেই 10ম বেঙ্গলে গিয়ে পৌঁছেন। প্রথমে নিরাপদেই তারা বিশ্বস্ত ইউনিটে আশ্রয় নেয়। তখনও ওখানে বিপ্লবের কোনো খবর হয়নি। কমান্ডিং অফিসার ছিলেন কর্নেল দামাজিস। তাকে দেয়া হয় খালেদের আগমনের খবর। তিনি তৎক্ষণাৎ টেলিফোনে টু ফিল্ডে সদ্যমুক্ত জেনারেল জিয়াউর রহমানকে তার ইউনিটে খালেদ মোশাররফের উপস্থিতির কথা জানিয়ে দেয়। তখন ভোর প্রায় 4টা। জিয়ার সাথে ফোনে তার কিছু কথা হয়। এরপর তিনি মেজর জলিলকে ফোন দিতে বলেন। জিয়ার সাথে মেজর জলিলের কথা হয়। এদের সাথে কি কথা হয় সঠিক কিছু বলা মুশকিল। তবে কর্নেল আমিনুল হক বলেছেন তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং জিয়াকে বলতে শুনেছেন যেন খালেদকে কিছুতেই প্রাণে মারা না হয়। ভোরবেলা দেখতে দেখতে সেপাই বিদ্রোহের প্রবল ঢেউ 10ম বেঙ্গলে গিয়ে লাগতে শুরু করে। সেপাইরা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি কর্নেল দামাজিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা খালেদ ও তার সহযোগীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সেপাইরা তাদের টেনে হিচড়ে বের করে আনে। ইউনিটের অফিসার মেজর আসাদের বিবৃতি অনুসারে কর্নেল হায়দারকে তার চোখের সামনেই মেস থেকে টেনে হিচড়ে বের করে এনে প্রকাশ্যে সৈনিকেরা গুলি করে হত্যা করে। বাকি দুজন উপরে ছিলেন। তাদের কিভাবে মারা হয় সে দেখতে পায়নি। তবে জানা যায় হায়দার, খালেদ ও হুদা অফিসার মেসে বসে সকালে নাস্তা করছিলেন। হুদা ভীত হয়ে পড়লেও খালেদ ছিলেন ধীর, স্থির ও শান্ত। জানা গেছে মেজর জলিল কয়েকজন উত্তেজিত সৈনিক নিয়ে মেসের ভেতর প্রবেশ করে। তার সাথে একজন বিপ্লবী হাবিলদারও ছিল। সে চিৎকার দিয়ে জেনারেল খালেদকে বলল, আমরা তোমার বিচার চাই। খালেদ শান্ত কণ্ঠে জবাব দিলেন, ঠিক আছে, তোমরা আমার বিচার করো, আমাকে জিয়ার কাছে নিয়ে চলো। স্বয়ংক্রিয় রাইফেল বাগিয়ে হাবিলদার চিৎকার করে বলে উঠল, আমরা এখানেই তোমার বিচার করব। খালেদ ধীর স্থির বললেন, ঠিক আছে, তোমরা আমার বিচার করো। খালেদ দুহাত দিয়ে তার মুখ ঢাকলেন। একটি ব্রাশ ফায়ার। আগুনের ঝলক বেরিয়ে এলো বন্দুকের নল থেকে। মেঝেতে লুটিয়ে পড়লেন মুক্তিযুদ্ধের বীর সেনানী খালেদ মোশাররফ। সাঙ্গ হল বিচার। শেষ হল তার বর্ণাঢ্য জীবনের ইতিহাস। কর্নেল হুদা প্রথম থেকেই ভয়ে কাঁপছিলেন। খালেদ তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। কামরার ভেতরেই ধরা পড়লেন কর্নেল হুদা। গুলিবিদ্ধ হয়ে সেখানেই প্রাণত্যাগ করেন তিনি। কর্নেল হায়দার ছুটে বেরিয়ে যান, কিন্তু সৈনিকদের হাতে বারান্দায় ধরা পড়েন। উত্তেজিত সৈনিকদের হাতে তিনি নির্দয়ভাবে লাঞ্ছিত হলেন। তাকে সেপাইরা কিল ঘুষি মারতে মারতে দোতলা থেকে নিচে নামিয়ে আনে। সেখানে ওই অবস্থায় একজন সৈনিকের গুলিতে তার জীবন প্রদীপ নিভে যায়। মুক্তিযুদ্ধের আরেক বীর সৈনিক কর্নেল হায়দার। ঢাকায় পাকিস্তানিদের বিরুদ্ধে বহু কমান্ডো আক্রমণের নেতৃত্ব দেন হায়দার। 16 ডিসেম্বর 71-এ পল্টন ময়দানে ঐতিহাসিক আত্মসমর্পণ মুহূর্তে অপূর্ব ভঙ্গিতে স্টেনগান কাঁধে হায়দারকে দেখা যায়। জেনারেল অরোরা ও নিয়াজির সাথে তাকেও দেখা যাচ্ছিল মঞ্চের দিকে এগিয়ে যেতে। ঘটনার নায়ক মেজর জলিল এখনো জীবিত, কিন্তু তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। ওই মুহূর্তে ঠিক কি ঘটেছিল আজকের কাগজ পত্রিকায় প্রত্যক্ষদর্শী মেজর আসাদুজ্জামান এইভাবে বর্ণনা করেছেন। মেজর জলিল সাহেব উপরে দোতলায় ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল হুদা ও কর্নেল হায়দারের সঙ্গে দেখা করতে গেলেন। এর কিছুক্ষণ পরই জওয়ানরা লেফটেন্যান্ট কর্নেল হায়দারকে কিল, ঘুষি ও চর মারতে মারতে নিচে নামিয়ে আনতে লাগল। আমি তখন বেশ দূরে একটা জিপের ভিতর ছিলাম।
আমি জিপের দরজা খুলে বের হতেই তিনি আমাকে চিৎকার করে ডেকে বললেন, আসাদ, সেভ মি। আমি দৌড়ে তার কাছে যেতে চেষ্টা করি। তার কাছে পৌঁছানোর পূর্বেই পাশে দাঁড়ানো এক জোয়ানের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কতগুলো জোয়ান তাকে ঘিরে দাঁড়ালো। চারিদিকে তখন গোলাগুলি চলছে। এই পরিস্থিতিতে কে কি করল তা খুব অস্পষ্ট এবং ঘোলাটে। এই পরিস্থিতি সামাল দিতে কোনো অফিসারকেই সেই দিন দেখতে পাইনি বা কাউকে এগিয়ে আসতেও আমি দেখিনি। অন্য দুজন অর্থাৎ মেজর খালেদ ও হুদা কিভাবে মারা গেলেন তা স্পষ্ট আমি বুঝতে পারিনি। মোটামুটি এই ছিল 7ই নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্টের একটি ইউনিটের খণ্ডচিত্র। কর্নেল সাফায়েত জামিল রাত 1টা পর্যন্ত বঙ্গভবনেই ছিল। মুক্তি পাওয়ার পর জেনারেল জিয়া বঙ্গভবনে ফোন করলে সাফায়েতের সাথেই তার কথা হয়। জিয়া তাকে সবকিছু ভুলে অস্ত্র ফেলে ক্যান্টনমেন্টে ফিরে আসতে অনুরোধ করেন। সাফায়েত বলে সে সারেন্ডার করবে না, সকালে দেখা হবে। কি আশ্চর্য! আসলে সাফায়েত ভয়াবহ সেপাই বিদ্রোহ সম্পর্কে তখনও সম্পূর্ণ অন্ধকারে। তার ধারণা ছিল সে ব্রিগেড কমান্ডার, তার অর্ডারের সৈনিকরা এখনো অ্যাটেনশন হবে। অভিজাত প্রফেশনাল আর্মিতে সৈনিকদের দ্বারা অস্ত্র হাতে সেপাই বিদ্রোহ ঘটতে পারে তা কারো মাথাতেই আসেনি। কিছুক্ষণ পরই তার ভুল ভাঙল। একদল বিপ্লবী সৈনিক বঙ্গভবন আক্রমণ করল। তাদের দ্বারা তাড়িত হয়ে সাফায়েত জামিল বঙ্গভবনের উঁচু দেয়াল টপকাতে পালাতে গিয়ে পা ভেঙে ফেলেন। অবশেষে খোঁড়াতে খোঁড়াতে সে মুন্সিগঞ্জে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে সেখান থেকে সে জিয়ার সাথে টেলিফোনে আলাপ করে। জিয়া তার কুশল জিজ্ঞাসা করেন। তারপর একজন অফিসার মেজর মুনিরকে পাঠিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বিপ্লবীদের হাতে ধরা পড়লে তারও খালেদ মোশাররফের দশা হতো, এ কথা বলাই যায়। নেহাতি ভাগ্যগুণেই সাফায়েত প্রাণে বেঁচে যান। 7 নভেম্বর মধ্যরাতের দুইটি বিপরীত চিত্র। ক্যান্টনমেন্টের বন্দিছাড়া থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে বাইরে নিয়ে আসা হচ্ছে, অন্যদিকে বঙ্গভবন থেকে ক্ষমতাসীন খালেদ সাফায়েতরা পালিয়ে যাচ্ছে। সকাল থেকে 2 ফিল্ড রেজিমেন্টের অফিস ব্যারাকে সারা দেশের দৃষ্টি নিবদ্ধ। এখন থেকে বঙ্গভবন নয়, 2 ফিল্ড ব্যারাকই সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে পুরো দেশের ভাগ্য। জিয়াউর রহমানের অপারেশনাল হেডকোয়ার্টার তখন 2 ফিল্ড ব্যারাক। সবাই ছুটছে 2 ফিল্ড অভিমুখে। এক রাতেই জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা, যেন যুগ যুগ ধরে এই বিপ্লবটি অপেক্ষা করছিল তার জন্যে। এলেন জেনারেল ওসমানী, জেনারেল খলিল, এয়ার মার্শাল তোয়াব, অ্যাডমিরাল এমএইচ খান সহ অন্যান্য সকল সিনিয়র অফিসারগণ। সবাই অভিনন্দন জানালেন জিয়াকে। সকাল আনুমানিক 8:30। দেখলাম একপাল সৈনিক পরিবেশিত হয়ে সিভিল ড্রেসে কে যেন এগিয়ে আসছেন। ক্র্যাচে ভর দিয়ে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের। এত লোকজন নিয়ে সরাসরি সে একেবারে জিয়ার কামরায় ঢুকে গেল। আমি ভেবেছিলাম বীর মুক্তিযোদ্ধা তাহের অন্যদের মতোই এমনি হয়তো জিয়াকে অভিনন্দন জানাতে এসেছে। আমার ভুল ভাঙল বেশ কিছুক্ষণ পরে। সকাল 10:30টার দিকে ওখানেই কনফারেন্স অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জিয়া, ওসমানী, খলিলুর রহমান, তোয়াব, এমএইচ খান, মাহবুব আলম চাষি ও কর্নেল তাহের। বিপ্লবী বাহিনীর তাহের শুধু উপস্থিতি ছিল না, সে তার জোরালো বক্তব্য রাখে। বাহিনী প্রধানদের কেউ এ প্রশ্ন রাখলেন না যে কিভাবে পলিসি নির্ধারণ মিটিংয়ে একজন রাজনৈতিক বিপ্লবী বাহিনী নেতা উপস্থিত থাকল। প্রথমেই রাষ্ট্রপতি কে হবেন এ প্রস্তাবে জেনারেল ওসমানী খন্দকার মোস্তাকের নাম উত্থাপন করলে জেনারেল খলিল এবং আবু তাহের তার বিরোধিতা করেন। সামান্য আলোচনার পর বিচারপতি সায়েমকেই রাষ্ট্রপ্রধান রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সিএমএলএ হিসেবে জিয়া থাকতে ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তা হয়নি। জেনারেল খলিল রাষ্ট্রপতির হাতেই ক্ষমতাটি থাকার সপক্ষে যুক্তি দেখান। তাহের তা সমর্থন করেন। সুতরাং সাইমই সিএমএলএ থাকলেন। জিয়াকে অন্য 2 বাহিনীর প্রধানের সাথে ডিসিএমএলএ পোস্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এই সিদ্ধান্ত জিয়ার মনোপুত ছিল না, কারণ ভোরেই তিনি সিএমএলএ হিসেবে রেডিওতে নিজেকে ঘোষণা দিয়েছিলেন। সিদ্ধান্ত নেওয়া হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সাধারণ নির্বাচন দেয়া হবে। সভায় এক পর্যায়ে কর্নেল তাহের সৈনিকদের 12 দফা দাবির কথা উত্থাপন করে,
কিন্তু উপস্থিত কেউ 12 দফা দাবির প্রতি কোনো সমর্থন দেয়নি। জিয়াও কিছু বলেননি। তাহের জিয়া নীরবতায় তখনই সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। সকাল 7টার দিকে ল্যান্সারের কিছু সৈনিক মোস্তাক আহমেদ জিন্দাবাদ এই ধ্বনি দিতে দিতে খন্দকার মোস্তাককে নিয়ে রেডিও স্টেশনে উপস্থিত হয়। তাকে দিয়ে কিছু বলাবার চেষ্টা করে, কিন্তু তাহেরের বিপ্লবী বাহিনী তখন রেডিও স্টেশন দখল করে আছে। তার নির্দেশে তারা মোস্তাককে কিছু বলতে দেয়নি। মোস্তাক এমনিতেই কয়েকদিন ধরে মিলিটারিদের ঠেলায় অর্ধেক হয়ে গিয়েছিলেন। তিনি আরও ঝামেলার মধ্যে পড়তে চাইলেন না। মনে মনে তিনি সটকে পড়লেন। তারপর রেডিও স্টেশন দখল করে নিয়ে আর্মি ও বিপ্লবীদের মধ্যে সকাল থেকে যথেষ্ট ঠেলাঠেলি ও উত্তেজনা চলতে থাকে। পরে টু ফিল্ডের সৈন্যরা তা কন্ট্রোলে নিয়ে নেয়। 7 নভেম্বর জিয়ার জন্য ছিল খুবই ব্যস্ত দিন। 12টার দিকে জিয়া ক্যান্টনমেন্টের অবস্থা দেখার জন্য জিপ নিয়ে বের হলেন। সর্বত্র ঘুরলেন। সিগন্যালস, অর্ডিন্যান্স, ইঞ্জিনিয়ার্স, লাইট এক এক সব চক্কর দিলেন। কোথাও থামলেন, কোথাও হাত নাড়লেন। সর্বত্র জিয়াউর রহমান জিন্দাবাদ। দু এক জায়গায় সৈনিকেরা বিভিন্ন দাবিও পেশ করল। তারা কিছু অফিসারদের ফাঁসি দাবি করলেন। জিয়া বললেন, তোমরা অস্ত্র জমা দাও, শান্ত হও, আমি দাবিগুলো দেখছি। 7ই নভেম্বর ভোর থেকেই সিপাহীরা ছিল লাগামহীন। ছোট বড় বহু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। বহু অফিসার বিভিন্নভাবে লাঞ্ছিত হন। টু ফিল্ড হেডকোয়ার্টারে জিয়ার উপস্থিতি সত্ত্বেও বেশ কয়েকটি ঘটনা ঘটে যায়। কর্নেল মান্নাফ আক্রান্ত হলেন। মান্নাফ কি একটা বেফাস উক্তি করে বসেছিলেন। সঙ্গে সঙ্গে সিপাহীরা তাকে ধরে ফেলে। তাকে প্রায় গুলি করে মেরে ফেলার অবস্থায় মেজর মহিউদ্দিন ছুটে এসে তাকে উদ্ধার করল। মেজর মতিনকে সিপাহীরা পাকড়াও করে চরমভাবে হেনস্থা করে। তাকেও প্রায় গুলি করার মতো অবস্থা থেকে সুবেদার মেজর আনিস উদ্ধার করেন। লেফটেন্যান্ট কর্নেল বাহারকে কোয়ার্টার গার্ডে আটক রাখা হয়। সিনিয়র জিওসিরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। কর্নেল রব, জেনারেল মান্নান ও কর্নেল রশিদকে রাস্তা থেকে সিপাহীরা ধরে নিয়ে রেডিও স্টেশনে আটকে রাখে। তারা এক ফাঁকে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। টু ফিল্ডে বিদ্রোহী সৈনিকেরা তাদের কমান্ডিং অফিসার কর্নেল আনোয়ারকে একটি রুমে আটকে রাখে। এ কদিন বিদ্রোহী সৈনিকেরা মেজর মহিউদ্দিন ও সুবেদার মেজর আনিসের কথাই চলছিল। কর্নেল আনোয়ারকে তারা সম্পূর্ণ অবজ্ঞা করে। সন্ধ্যায় জিয়া রেডিও স্টেশনে যান। সেখানে নতুন রাষ্ট্রপতি ও বিদায়ী রাষ্ট্রপতির ভাষণ ছিল। সেখানে তাহেরও উপস্থিত ছিল। তারা উভয়ে একত্রে বসে ভাষণ শোনেন। উত্তেজিত সৈনিকেরা লিখিতভাবে তাদের 12 দফা দাবির একখানি কাগজ পেশ করে। প্রায় জোর করে কাগজের ওপর তারা জিয়ার সই নেয়। বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয় জিয়াকে। অবশ্য জিয়া আগেই অবস্থা অনুধাবন করে সারাক্ষণই তার অনুগত সৈনিকদের দ্বারা নিজেকে পরিবেষ্টিত করে রাখেন। বেলা 11টায় আমার ড্রাইভার ল্যান্স নায়েক মনোয়ার আমার জিপ নিয়ে ফিরে এলো। সে কোনোমতো বিপ্লবীদের বুঝিয়ে শুধিয়ে জিপটি ফিরিয়ে এনেছে। ইতিমধ্যে আমার গাড়ি দিয়ে বিপ্লবীরা পুরো শহর ঘুরেছে। মনোয়ারকে পিঠ চাপড়ে সাবাস দিলাম। জিপটি নিয়ে আমি তখনই অফিসে গেলাম। সেখানে দেখি অফিসের সামনে একজন সিভিলিয়ানকে পাকড়াও করে সৈনিকরা ভিড় করে হেনস্থা করছে। আমাকে দেখে তাকে আমার কাছে নিয়ে এলো। বলল, স্যার, এ বেটা স্পাই, ক্যামেরা নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে বিভিন্ন জায়গার ছবি তুলছে। ভদ্রলোক ভয়ে কাঁপছিলেন, কারণ উন্মত্ত সিপাহীরা রাইফেল বাগিয়ে তাকে শেষ করে দিতে চাইছে। তিনি জোর হাতে কাতর কণ্ঠে বললেন, স্যার, আমি দৈনিক ইত্তেফাকের ফটোগ্রাফার আফতাব। সিপাহী বিপ্লবের ছবি তুলতে আমি ক্যান্টনমেন্টে ঢুকেছিলাম। এখানে উনারা আমাকে ধরে ফেলেছেন, আমাকে বাঁচান স্যার। আমি তাকে সিপাহীদের কবল থেকে উদ্ধার করে অভয় দিয়ে আমার অফিসে নিয়ে বসালাম। বেঁচে গিয়ে বেচারা চেয়ারে বসে হাঁফ ছেড়ে বলল, স্যার, এক গ্লাস পানি দিন। আমি তাকে বললাম, সাংবাদিক সাহেব, এত রিস্ক নেওয়া উচিত হয়নি আপনার। কানে হাত দিয়ে তিনি বললেন, তবা, আর কখনো এমন হবে না। অফিসে কোনো কাজ নেই দেখে আমি CMH-এ খালেদ মোশাররফকে দেখার জন্য আবার বেরিয়ে যেতে উদ্যত হলে ক্যামেরাম্যান হাত জোর করে বলল, স্যার, আমাকে মেরে ফেলবে। আমি তাকে আমার সাথে জিপে তুলে CMH-এ নিয়ে চললাম। বললাম, আসুন, ওখানে 2-1টা ছবি নিতে আপনি পারবেন। CMH-এ পৌঁছে দেখি সেখানে খালেদ মোশাররফের লাশ একেবারে মর্গের সামনে খোলা মাঠে নির্দয়ভাবে ফেলে রাখা হয়েছে।
চতুর্দিক থেকে সৈন্যরা দলে দলে এসে 4 দিনের বিপ্লবের নিহত নেতাকে দেখছে, কেউ কেউ থুতু দিচ্ছে। আমি আফতাবকে বললাম খালেদের দুটো ফটো নিতে। আশেপাশে রাইফেল কাঁধে সৈনিকদের দেখে আবার ভীত হয়ে পড়ল সে, কারণ কিছুক্ষণ আগে ফটো নিতে গিয়েই তো বেচারা সেপাইদের হাতে ধরা পড়েছিল। আমি তার পাশে দাঁড়িয়ে অভয় দিলে অত্যন্ত ভয়ে ভয়ে সে মাঠে ফেলে রাখা খালেদের 2-3টি ছবি নিল। আমি সিএমএইচে কোনো অফিসারকে পেলাম না। সুবেদার সাহেবকে ডেকে বললাম, খালেদ একজন সিনিয়র অফিসার, তাই এই লাশটা এভাবে অসম্মান না করে মর্গে তুলে রাখতে। তিনি তখনই লাশটা সরাবার জন্য ডোম ডাকতে ছুটে গেলেন। হুদা ও হায়দারের লাশ আগে থেকেই মর্গে ছিল। সিএমএইচ থেকে ফিরে জিপ নিয়ে এবার শহরের অবস্থা দেখতে আমি বেরিয়ে গেলাম। শহরে শাহবাগ মোড় পর্যন্ত এগিয়ে গেলাম তুমুল হর্ষধ্বনির মধ্যে। হাইকোর্টের সামনে যেতে পারলাম না। হাজার হাজার মানুষ জিপ দেখে আল্লাহু আকবার বলে নৃত্য করতে করতে ছুটে আসলো। আমি বিপদ বুঝে ড্রাইভারকে তাড়াতাড়ি জিপ ঘোরাতে বললাম। কিছুটা শান্ত দেখে কাকরাইলের রাস্তা ধরে এগিয়ে চললাম। সেদিকেও একই অবস্থা। মিলিটারির গাড়ি দেখলেই আনন্দের অতিসাহ্যে জনতা তা ঘিরে ধরছে আর জিন্দাবাদ ধ্বনি দিচ্ছে। রেসকোর্সের কাছে কয়েকটি ট্যাঙ্কের উপর বহু সিভিলিয়ান চড়াও হয়ে ফুর্তি করছে দেখলাম। আমি আর গুলিস্তানের দিকে যাওয়ার সাহস পেলাম না। কাকরাইল থেকেই ঘুরে পুনরায় শাহবাগ হয়ে দ্রুত গতিতে ক্যান্টনমেন্টে ফিরে এলাম। একটা ব্যাপার লক্ষ্য করলাম, জনতার বেশিরভাগ ছিল ইসলামপন্থী। তারা ক্রমাগত নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিল। জাসদের সমর্থক কোনো মিছিল দেখলাম না। মনে হল সাধারণ মানুষ জাসদের জড়িত থাকার কথা কিছুই জানে না। সবাই ছুটছে এক অপূর্ব আবেগে, মুক্তির আনন্দে। অভূতপূর্ব দৃশ্য। শহরের রাস্তার বিভিন্ন স্থান দেখলাম। সৈনিকরা বিভিন্ন ইউনিট থেকে ট্রাক বের করে এনে রাস্তায় সিভিলিয়ানদের সাথে মিশে মিছিল করছে আর স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার, সেপাই জনতা, ভাই ভাই। সেপাই জনতার বিজয় মিছিল। চতুর্দিকে এক অভূতপূর্ব দৃশ্য। সেপাই জনতার এমন মিলন দৃশ্য ইতিপূর্বে আর কখনো দেখিনি। সেপাই বিদ্রোহের সাথে জনতার একাত্মতা ঘোষণা এক ঐতিহাসিক ঘটনা বটে। রাস্তায় কোথাও কোনো অফিসারকে দেখলাম না। দিনটি ছিল যথার্থই সেপাইদের দিন, তাদের জন্য এক বিরাট অ্যাডভেঞ্চার। বিকাল আনুমানিক 4টার দিকে আবার 2 ফিল্ডে গেলাম জিয়ার কাছে। বারান্দায় উঠতেই দেখি একটি কক্ষে বসে আছে কর্নেল তাহের। তার মুখ কালো, গম্ভীর, ভারী। 3-4 জন অফিসার, কর্নেল মাহতাব, আব্দুল্লাহ, আমিন বসে আছে তার সাথে। আমাকে তারা সালাম দিল। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার তাহের, তুমি এত গম্ভীর কেন? বলল, স্যার, আপনারা তো কথা দিয়ে কথা রাখেন না, মন খারাপ হবে না? তার কথার মাথামুন্ডু আমি কিছুই বুঝলাম না। কর্নেল আমিন মুচকি হেসে আমাকে বারান্দায় নিয়ে গেল। বলল, বুঝলেন না স্যার, ব্যাপারটা তো সব তাহেরের লোকজনই ঘটিয়েছে। এখন জিয়াকে মুঠোয় নিয়ে বার্গেন করছে। এখন তো সে জিয়াকে মেরে ফেলতে চায়। এতক্ষণে বুঝলাম ডালমে কুচ কালা হয়। সৈনিকদের ক্যান্টনমেন্টে অন্য কোনো বিপ্লবী বাহিনীর উপস্থিতির কথা আমার মাথাতেই আসছিল না। এখন বুঝতে পারলাম আশেপাশে এলোমেলো গোচরে উর্দি পড়া লোকজন নিয়মিত কোনো সৈনিক নয়, বিপ্লবী বাহিনীর লোক তারা। কর্নেল আমিনুল হককে বললাম, তোমার 4 বেঙ্গল তোমার কন্ট্রোলে আছে তো? সে বলল, অবশ্যই স্যার। আমি বললাম, তাহলে তুমি তোমার লোকজন নিয়ে ডিফেন্স প্যারিমিটার তৈরি করে সাবধান হয়ে থাকো। আমার কাছে তো অবস্থা গোলমেলে মনে হচ্ছে। সে বলল, জানি না স্যার আজ রাতে কি হবে। তাহের উল্টা সিধা কথা বলছে, তবে আমার লোকজন ঠিক আছে। আমি বললাম, এখানে 2 ফিল্ডের খবর কি? আমিন বলল, 2 ফিল্ড তো সুবেদার মেজর কমান্ড করছে, কোনো অফিসার নেই। বিপ্লবীতে সেটা ভরে গেছে, দেখছেন না আশেপাশে? আমি বললাম, জিয়া কি ভেতরে আছে? আমিন বলল, হ্যাঁ স্যার আছেন। আপনি গিয়ে একটু বুঝিয়ে বলুন না, রাত্রে গন্ডগোল হতে পারে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি আমিন। আমি ভেতরে তার কক্ষে গিয়ে দেখি জিয়া বসে সৈনিকদের দেয়া দাবি একটি কাগজে লিখে পড়ছে। বসতে বলল আমাকে। তার মেজাজ মোটেই ভালো না। বলল, ব্যাটারি কি পেয়েছে? যেখানেই যাই সেখানেই দাবি। বললাম, দাবি কয়টা? বিগড়ে গিয়ে জিয়া বলল, 100টা। ব্যাটাদের আমি ভালো করে দাবি মিটিয়ে দেব। আমি বললাম,
মনে হচ্ছে আজ রাতেই কিছু গন্ডগোল হতে পারে। আপনার টু ফিল্ডে থাকা উচিত হবে না। বিপদ কিছুটা সে আগেই আন্দাজ করতে পেরেছিল। আমার কথা শুনে তার মুখ আরো শুকনো হয়ে গেল। শুধু বলল, কিপ ওয়াচ। আমিনকেও বলো চোখ খোলা রাখতে। আরো বলল, তুমি যাও না, টু ফিল্ডের সুবেদার মেজর আনিসকে তো চেনো, ওনার সাথে একটু আলাপ করো। আমি বাইরে এসে আনিসকে খুঁজতে লাগলাম। টু ফিল্ডের লোকজন বলল, উনি কোথায় যেন জরুরি মিটিং করছেন, এখন তাকে পাওয়া মুশকিল হবে। ব্যাপারগুলো আমার কাছে বড়ই ঘোলাটে মনে হল। টু ফিল্ডের আশেপাশে বিভিন্ন রকমের সৈনিকরা এখানে ওখানে জটলা করছিল। তারা কে কোন পক্ষের বোঝা বেশ মুশকিল। কর্নেল তাহেরের কথা এবং মুড থেকে আমি স্পষ্ট বুঝলাম তাহের এবং জিয়ার মধ্যে বড় রকমের মতবিরোধ হয়ে গেছে। তাহেরের ভাষায় জিয়া বিশ্বাস ভঙ্গ করেছে। ক্ষমতার দ্বন্দ্বে দুজনই এখন উন্মুক্ত ময়দানে পরস্পরের একদম মুখোমুখি। রক্তক্ষয়ী সংঘাত অনিবার্য হয়ে পড়ল। আমি সুবেদার মেজর আনিসকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পেলাম না। বারান্দায় কর্নেল আমিনকে পায়চারি করতে দেখলাম। তার কপালে চিন্তার রেখা। আমাকে দেখেই বলল, কি স্যার, চিফের সাথে কিছু কথা হলো? কিছু বললেন না তো? আমি বললাম, অবস্থা বিশেষ ভালো নয়। তিনি তোমাকে চোখ কান খোলা রাখতে বলেছেন। খুব সাবধানে থেকো। তোমার ফোর বেঙ্গলকে তুমি ঠিক রাখো। সুবেদার মেজর আনিসকে দেখেছ? জিয়া কেন জানি না ওর সাথে আমাকে দেখা করতে বলল। আমিন বলল, ওনাকে এখন পাবেন না স্যার, আমিও তাকে খুঁজছি। তাদের টু ফিল্ডে এখন মিটিং চলছে। বিপ্লবীরা শুনেছি আজ রাতে অফিসারদের ওপর হামলা চালাবে। আপনি চলে যান স্যার, আমি ইনশাল্লাহ সব সামলে নেব। অবস্থা আমার কাছে মোটেও সুবিধার মনে হল না। আশেপাশের সৈনিকরা ঘোরাফেরা করছে, জটলা করে কি যারো ফিস করে আলোচনা করছে। তাদের হাবভাব অন্যরকম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে স্থান ত্যাগ করলাম। রাস্তায় দেখি বেশ কিছু অফিসার গাড়ি করে, রিক্সা করে ফ্যামিলি নিয়ে ক্যান্টনমেন্টের বাইরে চলে যাচ্ছে। এমনিতে রাস্তাঘাটে লোকজন তেমন নেই। ছমছম একটা অবস্থা। পথে আমার অফিসের সামনে একজনকে দেখলাম। তিনি কর্নেল মাহমুদুল হক। তার চোখে মুখে শঙ্কা। ছুটে এসে বলল, স্যার প্লিজ বলুন আর্মি হেডকোয়ার্টারে কি হচ্ছে? অফিসাররা সবাই পালাচ্ছে কেন? আমি তাকে বললাম, ব্রাদার, তুমি এক্ষুনি বাসায় ছুটে যাও। পারলে ফ্যামিলি নিয়ে বেরিয়ে যাও। অবস্থা ভালো নয়। কি হচ্ছে আমিও জানি না। সে উদ্ভ্রান্তের মতো তখনই বাসার দিকে ছুটে গেল। সন্ধ্যার আমার সাথে সাথে এক অজানা আতঙ্ক সারা ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ল। রাস্তাঘাট সন্ধ্যার আগেই একেবারে ফাঁকা হয়ে গেল। প্রকৃতপক্ষে ওই মুহূর্তে ক্যান্টনমেন্টের চেইন অফ কমান্ড আর ডিসিপ্লিন বলতে কিছুই অবশিষ্ট ছিল না। বিপ্লবীদের প্রোপাগান্ডা, হাজার হাজার বিপ্লবী, লিফলেট ইত্যাদির প্রভাবে ইতিমধ্যে সাধারণ সৈনিকদের মধ্যে যথেষ্ট পরিবর্তন এসে গেছে লক্ষ্য করলাম। তারা অফিসারদের প্রতি অবজ্ঞা ভরে তাকাচ্ছিল। চতুর্থ বেঙ্গল এবং টু ফিল্ড রেজিমেন্টের কিছু অফিসার জিসিও এবং সৈনিক জেনারেল জিয়াকে আগলে রেখেছিল। বাদবাকিদের মতিগতি যেন কেমন হয়ে গেল। 7ই নভেম্বর ক্যান্টনমেন্টে সকালবেলা যে পরিবেশ বিদ্যমান ছিল, বিকালে তা সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করল। অফিসারেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তারা ধীরে ধীরে সরে পড়তে লাগল। মনে হল যে কোনো মুহূর্তে তাহেরের জিয়া উৎখাত প্ল্যান শুরু হয়ে যেতে পারে। বাসায় ফিরে দেখি আমার স্ত্রী দারুণ উদ্বিগ্ন। মালপত্র কিছু বেঁধে তৈরি হয়ে বসে আছে সে বলল, অনেক অফিসার টেলিফোন করেছেন, তারা ফ্যামিলি নিয়ে শহরের বাইরে চলে যাচ্ছেন। আমরাও আপার বাসায় শহরে চলে যাব। আমি বললাম, আমি স্টেশন কমান্ডার। সেপাইদের ভয়ে স্টেশন কমান্ডার স্টেশন ছেড়ে পালাতে পারে না। তবে তুমি বাচ্চাদের নিয়ে শহরে চলে যেতে পারো, আমি গাড়ি ডেকে আনি। কিছুক্ষণ চিন্তা করে সে আমাকে শহরে ছেড়ে যেতে রাজি হল না। বলল, ঠিক আছে, মরলে সবাই একসাথেই আমরা মরব। আমার পুরনো আর্দালি সেপাই সমুজ আলী পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, ঠিক আছে স্যার, আমি 2টা রাইফেল নিয়ে আপনাদের গার্ডদের দিব, চিন্তা করবেন না। বললাম, 2টা রাইফেল কোত্থেকে পেলে? আরে স্যার, এখানে তো ক্যান্টনমেন্টে কেবল অস্ত্র আর অস্ত্র। সিওডি অস্ত্রাগার ভেঙে সব হাতিয়ার লুট হয়ে গেছে। এখন সব সেপাইদের হাতে 1-2টা ফালতু রাইফেল। আমি 2টা নিয়েছি, এখন গিয়ে নিয়ে আসি। এমন সময় নিচে কারা যেন কড়া নাড়ল।
সমুজ আলী ছুটে গেল। ভিতরে এসে ঢুকল সুবেদার কাজী ও হাবিলদার সিদ্দিক। সর্বনাশ হয়েছে স্যার, এক্ষুনি তৈরি হয়ে যান, ফ্যামিলি নিয়ে বাইরে চলে যান। আর দেরি নয়, বাইরে চলুন, আপনার জিপ নিয়ে এসেছি। কেন, কি হয়েছে? স্যার, কিছুই বোঝা যাচ্ছে না। ফিল্ড টু লাইনে বিপ্লবীদের মিটিং হয়েছে। জিয়া সব দাবি দাওয়া মানেন নাই। আজ রাতে সব অফিসারকে নাকি মেরে ফেলা হবে। সবাই পাগল হয়ে গেছে স্যার। স্যার, ডিফেন্স নিয়েন না, এক্ষুনি চলেন। না না, আমি স্টেশন কমান্ডার, আমি স্টেশন ছেড়ে যেতে পারি না। তোমরা চাইলে আমাকে মারতে পারো। দোহাই স্যার আপনার, আপনি চলে যান, সব অফিসার চলে যাচ্ছে। না, আমি যাব না, ফ্যামিলিও আমার সাথে থাকবে। আমার দৃঢ়তা দেখে তারা আর বেশি চাপাচাপি করল না। তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করে বলল, সমুজ আলী, তুমি থাকো, আমরা আবার আসছি। আমার জিপ নিয়ে তারা লাইনে চলে গেল। 20 মিনিট পর তারা 4 জন সিপাহী নিয়ে এবং 6টি অটোমেটিক চাইনিজ রাইফেল নিয়ে আমার বাসায় ফিরে আসলো। বলল, স্যার, আমরা মিটিং করে আপনার সেফটির জন্য 4 জন ভলেন্টিয়ার সিপাহী নিয়ে আসলাম। তারা বাসার ভেতরে থেকে আপনাদের গার্ড দেবে। আমার ব্যাটম্যান সমুজ আলী বলল, আমার 2টা রাইফেল আছে, কুছ পরোয়া নাই, দেখি কোন ব্যাটা আসে। সূর্য তখন ডুবি ডুবি করছে। আকাশে একটি কাকপক্ষী উঠছে না। পাখিদের কলকাকুলিও যেন বন্ধ হয়ে গেছে। চারিদিকে এক অদ্ভুত ধরনের পিন পতন নিস্তব্ধতা। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে। অগাস্টের 15 তারিখে শুরু হওয়া সেই বিপ্লব হয়তো একটি চরম রূপ নিতে যাচ্ছে এই নভেম্বর মাসে। এখন সময় বলে দিবে এই বিপ্লবের পরিণতি কি হতে যাচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ রচিত 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা এই গ্রন্থের আজকে 7ই নভেম্বর 1975 ঐতিহাসিক সিপাই বিদ্রোহ অথবা সিপাই জনতার বিপ্লব নামে পরিচিত এই ঘটনাটির প্রথম অংশ আমরা শেষ করলাম। এই ঘটনার সর্বশেষ অংশ এবং বইয়ের সর্বশেষ পর্বটি শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।